আজ আপনি শুনবেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী মতিয়া বিবি, পর্ব 1, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. এই গল্পে অভিনয় করেছেন দীপক, রীতি, অপূর্ব, মৌ এবং সায়ন। নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী মতিয়া বিবি, পর্ব 1। একদিন প্রত্যন্ত সকালে আমি আমার থানার অফিসে বসে নিত্যদিনের কাজ করছিলাম। এমন সময় একজন ব্যক্তি থানায় এসে উপস্থিত হলেন এবং আমাকে তার সামনে দেখতে পেয়ে বললেন, মশাই, আমার এক প্রতিবেশীর ঘরে শীত কেটেছে। এই খবরটা দেওয়ার জন্যই আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। শীত কেটেছে? কার ঘরে শীত কেটেছে? আমার বাড়ির সামনে আমার একখানি ভাড়াটিয়ার বাড়ি আছে। হ্যাঁ, ওই বাড়িতে তারামণির নামে একজন মহিলা বাস করেন। ওই তারামণির ঘরেই শীত কেটেছে। তা খবরটা দিতে তারামণি নিজে আসেনি কেন? যে ঘরে শীত কেটেছে সেই ঘরটাই তারামণির শোয়ার ঘর, আর ঘরের দরজা ভেতর দিয়ে বন্ধ আছে। কিন্তু অনেক ডাকাডাকি করেও তারামণির কোনো উত্তর না পেয়ে আমি আপনাকে খবর দিতে এসেছি হুজুর। শীতটা আপনি নিজের চোখে দেখেছেন কি? মানে ঘরের কোন জায়গায় এবং কোন ধরনের শীত? এই যে ঘরে তারামণি ঘুমোয় সেই ঘরের পেছন দিকের দেওয়ালের মাটি কেটে একটা প্রকাণ্ড শীত তৈরি করেছে হুজুর। আমি নিজের চোখে দেখে আসছি। আগন্তুকের এই কথা শুনে আমার মনে হলো, চোরে শীত কেটে তারামণির মূল্যবান জিনিসপত্র শুধু চুরি করেই নিয়ে যায়নি, সেই সঙ্গে তারামণিকেও যমের দুয়ারে পাঠিয়ে দিয়েছে। না হলে যে ঘরে তারামণি শুয়েছিল, যে ঘরের দরজা তারামণি ভেতর থেকে বন্ধ করে রেখেছিল, সেই ঘরেই শীত কেটেছে, অথচ এখনো পর্যন্ত তারামণির কোনো রকম সন্ধান নেই। ঘরের দরজা তো তারামণিই ভেতর থেকে বন্ধ করে শুয়েছিল এবং এখনও ঠিক সেইভাবেই বন্ধ হয়ে আছে। ঘরের ভেতরে ঢুকলেই হয়তো দেখতে পাবো তারামণি তার বিছানার ওপর, না হলে ঘরের মেঝের ওপর মৃত অবস্থায় পড়ে আছে। মনে এসব চিন্তাভাবনা আসায় আর দেরি করলাম না। সেই আগন্তুকের সঙ্গে তখনই থানা থেকে বেরিয়ে গেলাম। তারামণি যে বাড়িতে বাস করত সেই বাড়িতে উপস্থিত হয়ে দেখলাম সেটা এক কামরার ঘর, কিন্তু তার চালটা অনেক উঁচুতে। ওই একখানা ঘর নিয়েই একটা আস্ত বাড়ি। ঘরের সামনে একটা বারান্দা আছে, রান্নাবান্না ওই বারান্দার একপাশেই হয়। বাড়িটা কোনো রকম প্রাচীর বা বেড়া দিয়ে ঘেরা নেই, চারপাশ খোলা। তার মানে চারপাশ থেকেই ওই ঘরের সামনে এসে উপস্থিত হওয়া যায়। ঘরের মধ্যে ঢোকার জন্য কেবলমাত্র একটি দরজা রয়েছে এবং বর্তমানে সেই দরজা ভেতর থেকে বন্ধ। দরজাটায় সামান্য একটু ধাক্কা দিয়ে দেখলাম, কিন্তু সেটা সহজে খুলল না। তারপর ঘরের চারদিক বেশ ভালো করে দেখলাম পেছন দিকের দেওয়ালের খুঁটির গায়ে নিচের দিকে একটা প্রকাণ্ড সিঁধ কাটা হয়েছে। সাধারণত যেরকম আকারের সিঁধ দেখতে পাওয়া যায় তার থেকে এই সিঁধ আকারে কিছুটা বড়। ওর মধ্যে দিয়ে ছোট বড় সব রকমের মানুষই ওই ঘরের মধ্যে ঢুকতে এবং ঘর থেকে বেরোতে পারবে। তাছাড়া খুব বড় বড় সিন্দুক, বাক্স, প্যাঁটরা প্রভৃতি অনায়াসেই ওর মধ্যে দিয়ে বের করে নেওয়া যাবে। সিঁধের কাছে গিয়ে তার মধ্যে দিয়ে ঘরের ভেতরের অবস্থা যদি কিছু দেখতে পাওয়া যায় সেটা দেখার চেষ্টা করলাম, কিন্তু ঘরের মধ্যে অন্ধকার, ফলে বিশেষ কিছু দেখতেও পেলাম না। তখন অন্য উপায় না পেয়ে ওই ঘরের দরজা ভেঙে ওই ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করতে হলো। জানতে পারলাম ওই পাড়ার মধ্যে একজন ছুতোর বাস করে। সুতরাং নিজে সেই দরজা ভাঙার চেষ্টা না করে সেই ছুতোরকেই ডেকে পাঠানো হলো। সে এসে প্রথমে ওই দরজার অবস্থা নিজের চোখে দেখল। তারপর বাড়ি থেকে একখানা ছোট পাতলা হাত করা টেনে ওই দরজার দুটো কপাটের মধ্যে দিয়ে কোনোভাবে ঢুকিয়ে ভেতরের যে কাঠের হুড়কোটা দরজাটা আটকে রেখেছিল সেটাকে আস্তে আস্তে কেটে ফেলল। দরজা খুলে গেল। নিতান্তই উৎসুক হয়ে কৌতূহল নিবারণের জন্য আমি ওই ঘরে ঢুকলাম। ঢোকার সময় মনে হচ্ছিল ঘরের ভেতর ঢুকেই হয়তো তারামণির মৃতদেহটা দেখতে পাব।
কিন্তু ঘরের ভেতর ঢুকে সেটা দেখতে পেলাম না। ঘরের ভেতরে একখানি তক্তপোষ, তার উপরে শোয়ার জন্য একটা বিছানা পাতা রয়েছে। বিছানার অবস্থা দেখেই অনুমান করা যায় এর ওপরে কেউ শুয়েছিল। আমি ওই তক্তপোষের নিচে খোঁজাখুঁজি করেও কাউকে দেখতে পেলাম না। ওই তক্তপোষের কাছেই একটা লোহার সিন্দুক আছে দেখলাম। সিন্দুকটা নিতান্ত ছোট নয়, দেখেই বোঝা যায় তার ওজন মোটামুটি 5 মণের আশেপাশে। সিন্দুকটা নাড়াচাড়া করে দেখলাম ওটা বন্ধ রয়েছে। ঘরের অন্য পাশে কয়েকটা বাক্স, কতকগুলো পেতল কাঁসার বাসনকোসন এবং কয়েকটা হাঁড়িকুড়ি রয়েছে। বাক্সগুলো সব বন্ধ, কিন্তু কাঁসার বাসনকোসনগুলো দেখে ওগুলোর থেকে একটাও সরানো হয়েছে বলে মনে হলো না। ঘরের সমস্ত জিনিসপত্র আগে যেভাবে রাখা ছিল ঠিক যেন সেইভাবেই রাখা আছে, তবে সেটা শুধুমাত্র আমার অনুমান। কিন্তু জীবিত বা মৃত কোনো অবস্থাতেই তারামণিকে ওই ঘরের মধ্যে কোনো জায়গাতেই পাওয়া গেল না। চোর তারামণির ঘরের সিঁধ কেটেছে। ওই সিঁধের মধ্যে দিয়ে কোনো মানুষ যে যাতায়াত করেছে তার প্রমাণ সেই জায়গার মাটির ওপর মানুষের পায়ের ছাপগুলো থেকে পাওয়া যাচ্ছে। অথচ ঘরের ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছে না যে ওই ঘর থেকে কোনো জিনিস সরানো হয়েছে বা চুরি করা হয়েছে। আমার যা অনুমান হচ্ছে তা ঠিক কিনা সেটা তারামণি ছাড়া অন্য আর কেউ বলতে পারবে না। কিন্তু তারামণি বর্তমানে উপস্থিত নেই। সেই জায়গায় উপস্থিত থাকা প্রতিবেশীদের মধ্যে কেউই বলতে পারল না যে তারামণি কোথায়। কিন্তু একটা কথা সকলেই বলল যে তারামণির কিছু টাকা ও গয়না রয়েছে। গয়নাগাটি বন্ধক রেখে সে টাকা কড়ি ধার দেয় এবং তা থেকে বেশ 10-20 টাকা উপার্জনও করে। ঘরে সিঁধ কাটা হয়েছে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, অথচ ঘরের ভেতরে তারামণি নেই। এমন অবস্থায় তারামণি গেল কোথায়? চোরের ভয়ে তারামণি যদি ঘরের দরজা খুলে বের হয়ে গিয়ে থাকে, তাহলে ওই চোর ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করবে কেন? তবে কি তারামণি ওই সিঁধের মধ্যে দিয়েই পালিয়েছে? তাই বা বিশ্বাস করি কি করে? এরকম কথা তো এখনো পর্যন্ত কোনোদিনই শুনিনি। আর যদি তারামণি কোনোভাবে তার ঘরের ভেতর থেকে বেরিয়ে পালিয়ে গিয়েও থাকে, তাহলেও সে এখনো পর্যন্ত ফিরে এলো না কেন? প্রথমে মনে হয়েছিল তারামণিকে হত্যা করে চোর তার সবকিছু চুরি করে নিয়ে চলে গেছে। আমার সেই অনুমান যদি সত্যি হতো, তাহলে তারামণির মৃতদেহ নিশ্চয়ই এই ঘরের কোনো না কোনো জায়গায় খুঁজে পাওয়া যেত। মনে মনে এরকম অনেক চিন্তাভাবনা এসে ভিড় করল, কিন্তু কিছুই স্থির করে উঠতে পারলাম না। এখন প্রাণের ভয়ে কাছাকাছি কোথাও যদি তারামণি লুকিয়ে থাকে, এই আশায় সেই গ্রামের মধ্যে এবং তার কাছাকাছি গ্রামের মানুষগুলোর কাছে তার ব্যাপারে খুব ভালোভাবে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনোভাবেই তারামণির কোনো রকম সন্ধান পেলাম না। এরকম অবস্থায় তখন যে আর কি করণীয় তা ভাবনা চিন্তা করে কিছুতেই বুঝে উঠতে পারলাম না। কারণ তারামণির ঘরের জিনিসপত্রের অবস্থা দেখে মনে হচ্ছিল যে ওই ঘরের কোনো জিনিসই কোনোভাবে সরানো হয়নি। যেখানে যা জিনিস যেভাবে রাখা ছিল সেই সব জিনিস সেই জায়গায় সেইভাবেই রাখা রয়েছে। লোহার সিন্দুক এবং অন্যান্য বাক্স প্যাটরা যেভাবে যে স্থানে ছিল সেই সব জিনিস সেই জায়গাতেই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভেতর খোঁজাখুঁজি করে কোনো জায়গায় ওইসব সিন্দুক এবং বাক্সের চাবিও পেলাম না। খোঁজাখুঁজি করে তারামণিকে না পেয়ে এবং ওই রকম নানা কারণে আমাদের এটাই স্থির করতে হলো যে তারামণি কোনো এক জায়গায় লুকিয়ে আছে। 2-4 দিন পরে হয়তো সে ফিরে আসবে। মনে মনে এইসব স্থির করে তারামণির ঘরে যে সিঁধ কাটা হয়েছে কেবল তারই অনুসন্ধান করতে লাগলাম। কোনো জিনিস চুরি না গিয়ে শুধুমাত্র সিঁধ কাটা হলে আমরা যেরকম অনুসন্ধান করে থাকি, এটাও ঠিক সেই রকম অনুসন্ধানে পরিণত হলো। ক্রমে 2-3 দিন কেটে গেল, কিন্তু কে যে তারামণির ঘরে সিঁধ কেটেছে তার কোনো রকম খোঁজ খবর পাওয়া গেল না। প্রথম দিনই তারামণির ঘরে সিঁধ বন্ধ করে দিতে বলে এসেছিলাম, কিন্তু তারামণি না থাকায় সেই সিঁধ কেউই বন্ধ করেনি। এখনো পর্যন্ত সেটা সেইভাবেই খোলা রয়েছে। প্রথম দিন যেই লোকটি থানায় এসে সিঁধের খবর দিয়েছিল, চতুর্থ দিনেও তিনি পুনরায় থানায় এসে উপস্থিত হলেন।
কথায় কথায় তার কাছে জানতে পারলাম যে এখনো পর্যন্ত তারামণি এসে উপস্থিত হয়নি। সে যে কোথায় গেল, তার ভাগ্যে কি ঘটেছে, তার কিছুই এখনো পর্যন্ত কেউই জানতে পারেনি। আজ তিনি তারামণির ঘরের মধ্যে পুনরায় ঢুকেছিলেন। ঘরের মধ্যে নাকি খুব অল্প পরিমাণে দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু কোথা থেকে যে দুর্গন্ধটা আসছে তার কিছুই তিনি অনুমান করতে পারেননি। তার অনুমান ঘরের মধ্যে বা আশেপাশে কোথাও কোনো জায়গায় মরা ইঁদুর পড়ে আছে এবং তা থেকেই ওই মৃদু পরিমাণের দুর্গন্ধ বের হচ্ছে। তার কাছ থেকে কথায় কথায় এই কয়েকটা ব্যাপারে জানতে পারলাম ঠিকই, কিন্তু তিনি সেদিন ঠিক কী কারণে যে আমার কাছে এসেছিলেন তা তাকে জিজ্ঞেস না করায় তিনি বললেন না। অন্যান্য অপ্রয়োজনীয় কথার আলোচনায় সময় ব্যয় করতে লাগলেন। এভাবে কিছুক্ষণ কেটে গেলে তাকে সেদিন আমার কাছে আসার কারণ জিজ্ঞেস করলাম আমি। সবই তো বুঝলাম, কিন্তু আপনার আজকে এখানে আসার কারণটা এখনো বুঝতে পারলাম না। কি ব্যাপার বলুন তো? তারামণি যে বাড়িতে বাস করত সেটা আমার নিজের। ওই বাড়িতে তারামণির শুধুমাত্র ভাড়া দিয়ে বাস করা ছাড়া অন্য কোনো রকম অধিকার ছিল না হুজুর। ভাড়াও সে নিয়মিত দিত না। এখনো পর্যন্ত প্রায় 1 বছরের ভাড়া তার কাছে বাকি আছে। এমন অবস্থায় তার যেসব জিনিসপত্র আছে সেগুলো কি আমি নিতে পারি হুজুর? কারণ তারামণি বর্তমানে এখনো পর্যন্ত ফিরে আসেনি। আসবে কিনা তারও এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে যদি কোনো কারণে তার মৃত্যু হয়ে থাকে, তাহলে সে আর কোথা থেকে ফিরে আসবে হুজুর? আর যদি ফিরেই আসে, তাহলে সে তার জিনিসপত্র আমার কাছ থেকে অনায়াসেই ফেরত নিতে পারবে। ওই ঘর থেকে তারামণির জিনিসপত্র না সরিয়ে নিলে অন্য কোনো লোককে ওই ঘর ভাড়া দেওয়া যাচ্ছে না হুজুর। বাড়িওয়ালার কথা শুনে তার মতলবটা যে কি তা অনুমান করতে আমার কোনো অসুবিধে হলো না। এতদিন পর্যন্ত তারামণি যখন ফিরে আসেনি, তখন তারামণির ফিরে আসার সম্ভাবনা নিতান্তই কম। তারামণি ফিরে না এলে ওইসব জিনিস আর কেই বা হাতছাড়া করতে চায়। সুতরাং আর কাউকে ওগুলো দান করার থেকে তারামণির সমস্ত জিনিস তিনি নিজেই নিয়ে যেতে চান। বাড়িওয়ালার কথা শুনে আমি তাকে বললাম, দেখুন, তারামণি এখনো পর্যন্ত ফিরে আসেনি। ফিরে আসবে কিনা তারও এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। যদি আর সে ফিরে নাও আসে, তাহলেও তার পরিত্যক্ত জিনিসপত্রের ওপর আপনার কোনো রকম অধিকার আছে বলে আমার মনে হয় না। কারণ ওই সব জিনিসপত্রের অধিকার এখন গভর্নমেন্টের পক্ষ থেকে আমি ওই সব জিনিসপত্র নিয়ে আসবো, তাহলেই আপনার ঘর খালি হয়ে যাবে এবং তখন আপনি অনায়াসেই কাউকে ঘর ভাড়া দিতে পারবেন। তারামণি ফিরে না এলে বা তার কোনো ওয়ারিশ এসে ওই সব জিনিসপত্র না নিয়ে গেলে, যখন ওই সব জিনিসপত্র বিক্রি করে গভর্নমেন্ট টাকা পাবে, সেখান থেকে আপনার বাড়ি ভাড়ার জন্য যত টাকা বাকি ছিল সেটা দিয়ে দেওয়া হবে। তাছাড়া তারামণি যদি অন্য আর কারো কাছ থেকে কোনোভাবে ঋণগ্রস্ত হয়ে থাকে, তাহলে তার ঋণও পরিশোধ করে দেওয়া হবে। আপনাকে সেসব নিয়ে ভাবতে হবে না। আমার কথা শুনে বাড়িওয়ালা আর কোনো কথা বলতে সাহস পেলেন না। আমি তাকে বললাম, যদি সময় পাই তাহলে আজ অথবা কাল সকালে ওখানে গিয়ে আমি তার সিন্দুক, বাক্স, এই সমস্ত জিনিসপত্র খুলে দেখব তার ভেতরে কি কি জিনিসপত্র রয়েছে, আর ওই সব জিনিসের একটা লিস্ট আপনাদের সকলের সামনে তৈরি করে সমস্ত জিনিস আমি থানায় নিয়ে আসব। তাহলেই আপনার ঘর খালি হয়ে যাবে। আমার কথা শুনে বাড়িওয়ালা থানা থেকে চলে গেলেন। যেদিন তিনি আমার থানায় এসেছিলেন, সেদিন তারামণির ঘরে যাওয়ার জন্য কোনোভাবেই সময় বের করতে পারলাম না। পরের দিন সকালে গিয়ে সেখানকার স্থানীয় 2-3 জন ভদ্রলোককে ডেকে তারামণির ঘরের দরজা খুলে ঢোকা হলো। বাড়িওয়ালা আগের দিন থানায় গিয়ে যা যা বলেছিলেন, সেই ঘরের ভেতরে ঢুকে জানতে পারলাম তার কথাটা সত্যি। সত্যি ওই ঘরের মধ্যে থেকে কেমন একটা মৃদু দুর্গন্ধ বের হচ্ছে। কোথা থেকে ওই দুর্গন্ধ বের হচ্ছে তা জানার জন্য ওই ঘরের মধ্যে পুনরায় ভালোভাবে তল্লাশি করে দেখলাম, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলাম না। ঘরের মধ্যে থাকা সিন্দুক বাক্সগুলো ভালোভাবে লক্ষ্য করার সময় দেখলাম লোহার সিন্দুকের গায়ে 2-4টে ছোট ছোট পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, এবং আরও মনে হলো ওই দুর্গন্ধ যেন লোহার সিন্দুকের কাছেই বেশি। লোহার সিন্দুকের এই অবস্থা দেখে আমার মনের মধ্যে কেমন একটা ভয়ঙ্কর চিন্তা দেখা দিল। ক্রমে মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হলো।
কেন যে ভয় হলো তা আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারলাম না। এখন স্থির করা হলো সবার আগে ওই লোহার সিন্দুক খুলে দেখা হবে। খোঁজাখুঁজি করেও লোহার সিন্দুকের চাবি পাওয়া যায়নি, সুতরাং অন্য উপায়ে লোহার সিন্দুক খোলার বা ভাঙার চেষ্টা করে দেখতে হবে। স্থানীয় লোকেদের কাছে জানতে পারলাম কাছেই একজনের লোহার সিন্দুক বানানোর একটা কারখানা আছে, সুতরাং তাকে ডাকতে হলো। তিনি এসে প্রথমে ওই সিন্দুক খোলার জন্য বেশ চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই সফল হতে না পেরে শেষে কয়েকটা লোহার খিল বা নেচি কেটে ওই সিন্দুকের ডালা খুলে দিলেন। ডালাটা সরিয়ে দেখলাম সর্বনাশ। এতক্ষণ মনে মনে যে ভয় করেছিলাম ঠিক তাই ঘটেছে। ওই সিন্দুকের মধ্যে তারামণির মৃতদেহ রয়েছে। মৃতদেহটা ভয়ানক পচে গেছে এবং সেখান থেকেই প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে। ছোট ছোট কতকগুলো পিঁপড়ে তার বিভিন্ন জায়গায় কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে এবং নিতান্তই ছোট্ট একটা জায়গার মধ্যে মৃতদেহটা রাখা আছে, কিন্তু তার হাত পা কোনোভাবেই বেঁধে রাখা হয়নি। মুখ দেখেও ভালো করে চিনতে পারা যাচ্ছে না সেটা তারামণিরই মৃতদেহ কিনা। যেরকম অবস্থায় তারামণিকে পাওয়া গেল তা দেখে সহজেই আন্দাজ করা গেল যে কোনো দস্যু তারামণির ঘরের দেওয়ালে সিঁধ কেটে ওই ঘরের ভেতরে ঢুকে তারামণিকে খুন করে এবং তার যা কিছু ছিল চুরি করে তারামণির মৃতদেহটা ওই লোহার সিন্দুকের মধ্যে বন্ধ করে সিন্দুকে চাবি দিয়ে সেই চাবি নিয়ে পুনরায় সিঁধের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। এতক্ষণ যা অনুমান করছিলাম সেটা সত্যি হলো, কিন্তু এখন করণীয় কি? অনেকেই হয়তো বলবেন এখন কর্তব্য তো একটা 5 বছরের ছেলেও অনায়াসে বলতে পারে। এখন পুলিশের কর্তব্য যে দস্যু এই ভয়ানক কাজটি করেছে তার খোঁজ করে তাকে ধরা এবং যাতে দোষীর উপযুক্ত শাস্তি হয় তার উপায় বের করা। কথাটা বলতে বা ভাবতে যেরকম সহজ, কাজে করা ততটা সহজ নয়। গভীর অন্ধকারের মধ্যে নিজের শরীর ঢাকা দিয়ে একজন দুষ্কৃতী তারামণির ঘরে সিঁধ কেটেছে এবং অন্য কারো অলক্ষ্যে ঘরের মধ্যে ঢুকে সেই ঘরের একমাত্র অধিকারিণীকে হত্যা করে নির্বিবাদে বেরিয়ে চলে গেছে। এখন তাকে খুঁজে বের করি কি করে? যাকে কেউ দেখল না, যার কথা কেউ শুনল না, তার খোঁজ করে বের করা এবং হত্যার অপরাধে তাকে শাস্তি দেওয়া কীরকম কঠিন কাজ তা সঠিকভাবে অনুমান করার ক্ষমতা যাদের আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই অনুসন্ধান একেবারে অসম্ভব হলেও সেই অসম্ভবটাকেই আমাদের যতটা সম্ভব বাস্তবে পরিণত করতে হবে। এর চেয়ে অসম্ভব বিষয় আর কী বা হতে পারে? তবে সম্ভব হোক বা অসম্ভব, মনের ইচ্ছে কাজে পরিণত করার আশা থাকুক আর না থাকুক, এই অসম্ভব কাজ সম্ভবে পরিণত করার চেষ্টা আমাদের করে দেখতেই হবে, এটুকুই আমি জানি। যে কাজের জন্য বেতন নিয়ে থাকি সেটা পারি আর না পারি, সেই কাজ যাতে ভালোভাবে সম্পন্ন হয় তার একটা চেষ্টা আমাদের করতেই হবে। সুতরাং এই মকদ্দমার কিনারা হওয়ার কোনো রকম আশা না থাকলেও ওই অনুসন্ধানে বাধ্য হয়েই আমাদের নিযুক্ত হতে হলো। মৃতদেহটা সেই লোহার সিন্দুক থেকে বের করলাম। দেহ পচে গিয়ে নিতান্ত বিকৃত হয়ে গেলেও পরীক্ষার জন্য ওটাকে ডাক্তারখানায় পাঠানো হলো। আমরা ওপর যতটা সম্ভব দেখলাম, তাতে ওই মৃতদেহের ওপর কোনো রকম অস্ত্রাঘাত বা অন্য কোনো রকম চিহ্ন বা ক্ষত কোনো কিছুই দেখতে পেলাম না। আগে শুনেছিলাম তারামণির কিছু টাকা কড়ি এবং গয়নাগাটি আছে, তাছাড়া কিছু কিছু বন্ধকি কারবারও সে করে থাকে, কিন্তু লোহার সিন্দুকের ভেতর তার কোনো রকম চিহ্ন দেখতে পেলাম না। একমাত্র তারামণির মৃতদেহ ও তার পরনে একখানি পোশাক ছাড়া লোহার সিন্দুকের মধ্যে আর কোনো কিছুই ছিল না। যার ঘরে লোহার সিন্দুক আছে তার মূল্যবান জিনিসপত্র সে সাধারণত লোহার সিন্দুকের ভেতরেই রাখে, আর মূল্যবান জিনিসপত্র ঘরে না থাকলেও যে লোহার সিন্দুকের ভেতরে কিছুই থাকে না তাও একেবারে অসম্ভব। সুতরাং তারামণির লোহার সিন্দুকের অবস্থা দেখে স্বভাবতই আমাদের মেনে নিতে হলো যে ওর ভেতরে যা কিছু ছিল সমস্তই চোরে চুরি করে নিয়ে গেছে। না হলে লোহার সিন্দুকের ভেতরে কোনো রকম জিনিসপত্রের চিহ্নমাত্র নেই, এটা কিভাবে সম্ভব? মনে মনে এই সব ভেবে ওই ঘরের ভেতরে অন্যান্য যেসব সিন্দুক বাক্স ছিল সেগুলোও খুলে দেখলাম,
আর যেগুলো খুলতে পারলাম না সেগুলো ভেঙে ফেললাম। বাক্সগুলোর ভেতরের অবস্থা দেখে বেশ বুঝতে পারলাম যে ওই সব বাক্সও চোর খুলেছিল, কিন্তু ওর মধ্যে থাকা পোশাক আশাক বা অন্য কিছু যে সরানো হয়েছে সেটা মনে হলো না। তবে কোনোটার ভেতরেই টাকা বা অলংকার চোখে পড়ল না। তারামণি ওই সব বাক্স এবং সিন্দুক প্রভৃতির ভেতরে যদি কোনো রকম অলংকার বা নগদ টাকা রেখে থাকে, তার সমস্তটাই চুরি হয়ে গিয়েছে। পাড়ার অনেকেই বলল তারামণির গায়ে বালা, তাগা, হার প্রভৃতি কয়েকটা সোনার গয়না থাকত, কিন্তু মৃতদেহের শরীরে অলংকারের কোনো রকম চিহ্ন না দেখে সহজেই আন্দাজ করতে হলো যে তারামণিকে হত্যা করার কারণ আর কিছুই নয়, শুধুমাত্র তার যা কিছু রয়েছে তা চুরি করা। আরও মনে হলো হয়তো এই কাজ তারামণির কোনো পরিচিত লোকই করে থাকবে। তারামণির জিনিসপত্র কেবল চুরি করে চলে গেলে তারামণি পরে তাদের নাম বলে দেবে, এই ভয়েই দুষ্কৃতী তারামণিকে খুন করেছে, এবং যাতে সহজে এ কথা প্রকাশ না পায় সেজন্য তারামণির মৃতদেহ লোহার সিন্দুকে বন্ধ করে রেখে গেছে। দুষ্কৃতী ভেবেছিল চাবি না পেলে ওই সিন্দুক সহজে কেউ খুলবে না, সুতরাং তারামণির ব্যাপারে কেউ জানতেও পারবে না। তবে হত্যাকারী যা ভেবে তারামণির মৃতদেহটা লোহার সিন্দুকের ভেতরে বন্ধ করে তার চাবি নিয়ে পালিয়ে গিয়েছিল, তা কিন্তু হলো না। তারামণির মৃতদেহ শেষ পর্যন্ত বেরিয়ে পড়ল, আর আমরাও মনে মনে যা ভেবেছিলাম, যেমনটা অনুমান করে এই অনুসন্ধানে যুক্ত হয়েছিলাম, সেটাও যে সত্যি হবে তাও বিশ্বাস করা যাচ্ছিল না। যাই হোক, এখন হত্যা মামলার অনুসন্ধানে আমাদের যুক্ত হতে হলো। এই রকম তদন্তের অনুসন্ধান করতে হলে সবার আগে চুরি যাওয়া মালের লিস্ট আমরা তৈরি করি। তারপর কিভাবে ওইসব চুরি যাওয়া জিনিস আমরা পুনরায় উদ্ধার করতে পারি তার চেষ্টা করা হয়। কিন্তু বর্তমানে আমাদের সেই উপায় ত্যাগ করতে হলো, কারণ তারামণির ঘর থেকে কি কি জিনিস চুরি হয়েছে তার লিস্ট আমরা সেই সময় তৈরি করতে পারলাম না। শুধু এইটুকুই মাত্র জানতে পারলাম যে তারামণির শরীরে বালা, তাগা, হার প্রভৃতি কয়েকখানি গয়নাগাটি সব সময় থাকত, এবং যে রাত্রে তার ঘরে সিঁধ কাটা হয়েছিল তার আগের দিন ওই গয়নাগুলো যে তার শরীরে ছিল তা কেউ কেউ দেখেছে। সুতরাং শুধুমাত্র ওই কয়েকখানি গয়নার ওপর নির্ভর করেই আমাদের এই অনুসন্ধানে নিযুক্ত হতে হলো। চুরি যাওয়া গয়নার কয়েকটা অনুসন্ধান আমরা করতে লাগলাম ঠিকই, কিন্তু কোনো জায়গাতেই তার কোনো সন্ধান পেলাম না। গয়না খোঁজা ছাড়াও আরও ছোট ছোট যেসব জিনিসের কথা আমাদের কানে আসছিল তারও খোঁজ খবর ওর সাথে সাথেই করতে লাগলাম, কিন্তু আসল মকদ্দমা সম্বন্ধে কোনো কথাই কোনোভাবে জানতে পারলাম না। এভাবে ক্রমে দিনগুলো কেটে যেতে লাগলো। যে জায়গায় তারামণি বাস করত তার কিছু দূরেই একটা বাগান আছে। ওই বাগানের ভেতরে ঘাট বাঁধানো একটা পুকুরও রয়েছে। ওই পুকুরের জল অনেকটা ভালো বলে কাছে পিঠের গরিব লোকজনেরা ওই পুকুরের জল প্রায়ই ব্যবহার করে। একদিন আমি ওই পুকুরের বাঁধা ঘাটের একপাশে বসে রয়েছি। সন্ধ্যের অন্ধকার আমাকে প্রায় অদৃশ্য করে সেখানে লুকিয়ে রেখেছে। এমন সময় কলসি কোলে দুজন মেয়ে মানুষ জল নেওয়ার জন্য আস্তে আস্তে পুকুরে নামলো। তাদের মধ্যে একজন অন্যজনকে বলল, ভাই, সে পয়সাটা তো দিলি নে? না ভাই, এখনো পর্যন্ত জোগাড় করে উঠতে পারিনি। যখনই হাতে পাবো তখনই দিয়ে দেব, চাইতে হবে না। এর আগেও তো বলেছিলি 2-1 দিনের মধ্যেই তুই কোথা থেকে যেন পয়সা পাবি, আর ওটা পেলেই তুই আমার দেনা মিটিয়ে দিবি। বলেছিলাম ঠিক, আমাদের বাড়িতে দুজন ভদ্রলোক এসে কয়েকদিনের জন্য বাসা ভাড়া নিয়েছিল, তাদের কাছ থেকে পয়সা পাওয়ার কথা ছিল। পয়সা পাসনি? না ভাই, পাইনি, আর পাওয়ার আশাও নেই। কেন পাওয়ার আশা নেই কেন? তারা কি দেবে না বলেছে? আমাদের ঘর ভাড়া না দিয়ে তারা হঠাৎ কোথায় চলে গেছে। যাওয়ার সময় বলে যায়নি? না ভাই, বলেও যায়নি, আর একটা পয়সাও দিয়ে যায়নি। কলকাতার ভদ্র আর অভদ্র লোক হঠাৎ চিনে নেওয়া বড় শক্ত। তাদের পোশাক পরিচ্ছদ ও কথাবার্তা শুনে আমরা তাদেরকে ভদ্রলোকই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি তারা ভদ্রলোক একেবারে নয়। যারা ঘরের ভাড়া না দিয়ে চোরের মতো রাত্রির বেলা হঠাৎ চলে যায়,
তাদেরকে ভদ্রলোক বলা যায়? দুজন মহিলা এই সমস্ত কথা বলতে বলতে নিজের নিজের কলসিতে জল ভরে নিয়ে সেখান থেকে চলে গেল। ওদের ওই কথা শুনে আমিও মনে মনে ভাবলাম, ওই মহিলা দুজন যখন জল নিতে এসেছে তখন ওদের বাড়ি যে এখান থেকে খুব দূরে তা মনে হয় না। আর দুটো অপরিচিত লোক এখানে এসে বাসা নিয়েছিল, অথচ কাউকে কিছু না বলে হঠাৎ তারা এখান থেকে চলে গেল, এটাও নিতান্ত সন্দেহের বিষয়। বিশেষ করে এ কথা আমরা এর আগে বিন্দুমাত্র জানতে পারিনি। যাই হোক, এখন দেখতে হবে ওরা কোন বাড়িতে এসে কদিন কাটিয়েছিল এবং কোন দিনই বা হঠাৎ ওই জায়গা ছেড়ে ওরা চলে যায়। মনে মনে এইসব ভেবে আমিও সেখান থেকে উঠে পড়লাম। তারপর দূর থেকে ওই দুই মহিলাকে অনুসরণ করতে লাগলাম। কিছু দূর একসাথে যাওয়ার পর দুজন মহিলা দুটো আলাদা পথে ভাগ হয়ে গেল। আমি প্রথম মহিলার পেছনে না গিয়ে দ্বিতীয় মহিলাটির পিছু নিয়ে অনুসরণ করতে লাগলাম এবং দেখতে লাগলাম ওই মহিলাটি কোন বাড়ির ভেতর ঢোকে। এভাবে ওই মহিলাটির বাড়িটা দেখে নিয়ে সেই রাত্রে আমিও সেখান থেকে চলে এলাম, কারণ আমার মনে হলো এই অনুসন্ধান রাত্রের অন্ধকারে আরম্ভ করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। পরদিন সকালে আমি ওই বাড়িতে পুনরায় গিয়ে উপস্থিত হলাম। এই বাড়িটা তারামণির বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। সেই জায়গায় গিয়ে জানতে পারলাম যে ওটা কেশব কৈবর্ত নামে একজনের বাড়ি। কেশব তার পরিবারের সাথে ওই বাড়ির একখানি ঘরে থাকে এবং বাইরের ঘরখানা খালি পড়ে থাকে। কখনো কখনো কেউ এসে ঘর ভাড়া চাইলে ভাড়া দেয়। আরও জানতে পারলাম যে রাত্রে তারামণির ঘরে সিঁধ কেটে তারামণিকে হত্যা করে তার মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়েছিল, তার প্রায় 10-12 দিন আগে থেকে কেশব কৈবর্তের বাড়িতে দুজন লোক ভাড়াটিয়া হিসেবে থাকছিল। যেদিন তারামণির ঘরে সিঁধ কাটা হয়েছে জানতে পারা গেছে, সেদিন থেকে তাদেরও সেখানে আর কেউ দেখতে পায়নি। তারা যে কোথায় গেছে তা কেশব কৈবর্ত বা অন্যান্য কেউ কোনো কিছুই বলতে পারল না। ওখান থেকে চলে আসার সময় তারা কাউকে কোনো কথা বলে যায়নি বা ওই ঘরের ভাড়া তারা কেশবকে মিটিয়ে দিয়ে যায়নি। তারা যে কে, কোথা থেকে এসে ওখানে বাস করছিল বা কি কাজ করে দিন কাটাতো সেটা কেউই কিছু বলতে পারল না। সুতরাং শুধু এটুকুই জানতে পারা গেল যে তারা বলতো বড় বাজারে তাদের কাপড়ের দোকান আছে, কিন্তু অসুখের পর তারা ওই জনবসতিপূর্ণ বড় বাজার ত্যাগ করে এই নির্জন জায়গায় বসবাস করতে এসেছে। কখনো কখনো তারা কিছুদিনের জন্য কোথায় যেন যেত। যাওয়ার সময় জিজ্ঞেস করলে তারা বলতো যে তারা তাদের বড় বাজারের কাপড়ের দোকানে যাচ্ছে। আসলে তারা যে কি করত তা সেই জায়গার কেউই জানে না। দিনের বেলা তারা খুব একটা বাইরে বেরোতো না, ঘরের মধ্যেই সময় কাটাতো। কখনো কখনো 2-1জন পশ্চিম দেশের লোক তাদের কাছে আসতো। যারা আসতো তাদেরকে দেখে মনে হতো ওদের মধ্যে হিন্দু মুসলমান 2 ধরনের লোকই আছে, কিন্তু তাদের সংখ্যা খুব একটা বেশি ছিল না। ওই 2 ব্যক্তি যতদিন ওখানে ছিলেন তাদের মধ্যে বোধহয় 4 জনের বেশি লোককে কেউ সে জায়গায় দেখেনি। কেশব এবং তার পরিবারের কাছে এই সব বিষয়ে অবগত হয়ে আমাদের মনের মধ্যে বেশ অনুমান হলো যে তারামণির হত্যাকাণ্ডে এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিশ্চয়ই লিপ্ত রয়েছে। সুতরাং তাদের সন্ধান করে বের করে আনা আমাদের অত্যন্ত জরুরি কর্তব্যে পরিণত হলো। কিন্তু কিভাবে, কোন উপায়ে ওইসব ব্যক্তির খোঁজ করতে সফল হব ভাবনা চিন্তা করেও কিছুতেই অনুমান করে উঠতে পারলাম না। কেশব কৈবর্ত ও তার পরিবার এবং পাড়ার অন্যান্য ব্যক্তিরা যারা তাদেরকে দেখেছিল তাদের কাছ থেকে ওই লোকগুলোর চেহারা বা দৈহিক বিবরণ যতদূর সম্ভব সংগ্রহ করা হলো, যদিও বিবরণগুলো খুব একটা সুমধুর নয়। যাই হোক, 6 জন লোকের দৈহিক বিবরণ পাওয়ার পর মনে হলো অভিজ্ঞ কর্মচারীদের সাথে একবার পরামর্শ করা প্রয়োজন। মনে মনে এমনটা স্থির করে আমার সাথে যেসব কর্মচারীরা সেই অনুসন্ধানে নিযুক্ত ছিলেন তাদের এবং আমার পরিচিত অন্যান্য যেসব কর্মচারী এই শহরের চোর বদমাইশদের সাথে খুব ভালোভাবে পরিচিত
তাদের সবাইকে এক জায়গায় জমায়েত করা হলো। তারপর ওই অজানা 6 জন ব্যক্তি সম্বন্ধে বেশ ভালোভাবে আলোচনা করা হলো। কর্মচারীদের জানাশোনার মধ্যে যাদের ওই রকম আকৃতি ও বৈশিষ্ট্য রয়েছে এবং যাদের এই কাজের সঙ্গে যুক্ত থাকার মতো সম্ভাবনা রয়েছে, তাদের একটা লিস্ট তৈরি করা হলো। বলাই বাহুল্য ওই তালিকার মধ্যে যেসব ব্যক্তির নাম জায়গা পেল, তাদের প্রত্যেকেই এই কাজ অনায়াসেই করতে পারে। বর্তমানে আমাদের প্রধান কাজ হলো আমাদের লিস্টে থাকা ব্যক্তিদের খোঁজা এবং কেশব কৈবর্তর দ্বারা সেই ব্যক্তিদের মধ্যে তাদের বাড়িতে কোনো ব্যক্তি কখনো এসেছিল কিনা তা নিশ্চিত করা। যে রাত্রে তারামণির ঘরে সিঁধ কাটা হয়েছিল, তার একদিন পরে আর একটা হত্যাকাণ্ড ঘটে। অবশ্য এই হত্যার উদ্দেশ্য চুরি ছিল না, উদ্দেশ্য ছিল প্রতিহিংসা। আমি জানতে পেরেছিলাম যিনি খুন হয়েছিলেন তার নাম মতিয়া বিবি, এবং এটাও জানতে পারা গিয়েছিল যে মতিয়া বিবি ছিলেন কোনো সম্ভ্রান্ত মুসলমানের মেয়ে এবং তার বাবা জনৈক সম্ভ্রান্ত মুসলমান যুবকের হাতে ওনাকে অর্পণ করেছিলেন। মতিয়া বিবির ইহলোক পরিত্যাগের কারণ ঠিক বুঝে ওঠা যায় না। যেদিন তার মৃত্যু হয় সেই দিন বা তার পরের দিন তার মৃতদেহ সৎকারের জন্য গোরস্থানে নিয়ে যাওয়া হয়। গোরস্থানে যিনি মৃতদেহ পরীক্ষা করে কবরের ব্যবস্থা করে থাকেন, তিনি মতিয়া বিবির মৃতদেহ দেখে ওনাকে কবর দিতে দেন না। মতিয়া বিবির মৃতদেহ দেখে তার অনুমান হয় যে বিষ খেয়ে মতিয়া বিবির মৃত্যু হয়েছে, কিন্তু তিনি নিজের ইচ্ছায় বিষ পান করেছেন নাকি বিষ প্রয়োগ করে তার জীবন নেওয়া হয়েছে তা সেই পরীক্ষক বুঝে উঠতে পারেন না। যেসব ব্যক্তিরা মতিয়া বিবিকে সেই কবরস্থানে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে মোহাম্মদ মসলিম নামের একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তি মতিয়া বিবিকে তার স্ত্রী বলে পরিচয় দিয়েছিল। মোহাম্মদ মসলিমকে জিজ্ঞাসাবাদ করায় সেও তার স্ত্রীর মৃত্যুর কারণ ঠিকঠাক বলে উঠতে পারে না বা ইচ্ছে করেই বলে না। সুতরাং বাধ্য হয়েই সেই কবরস্থানের কর্মচারী এই ঘটনার কথা কাছের থানায় জানান। তিনি থানায় খবর দিলেন ঠিকই, কিন্তু যতক্ষণ পর্যন্ত পুলিশ এসে সেই জায়গায় উপস্থিত হতে না পারে ততক্ষণ পর্যন্ত ওই মৃতদেহের ওপর কোনো রকম লক্ষ্য রাখলেন না। শুধুমাত্র ডোমের ওপর আদেশ দিয়ে গেলেন, দেখিস এর মৃতদেহ যেন কেউ নিয়ে না যায়। ডোম পরীক্ষকের আদেশ শুধুমাত্র শুনল, কিন্তু তাদের যেমন স্বভাব হয়ে থাকে তেমনই কাজ করল। অর্থাৎ ওই মৃতদেহ কিভাবে ও কোথায় রাখা হলো তার দিকে বিন্দুমাত্র নজর রাখল না। খবর পাওয়া মাত্র জনৈক পুলিশ কর্মচারী সেই জায়গায় এসে উপস্থিত হলেন এবং সেই জায়গার কর্মচারীর কাছে সমস্ত ঘটনা সম্পর্কে অবগত হয়ে তার সাথে ওই মৃতদেহ দেখার জন্য গেলেন। কিন্তু কবরস্থানে ওই মৃতদেহ দেখতে পেলেন না, বা যে ব্যক্তিরা ওই মৃতদেহ সেখানে নিয়ে এসেছিল খোঁজ খবর করে তাদেরও কাউকে সেখানে পাওয়া গেল না। যে ডোমের ওপর ওই মৃতদেহ দেখার ভার ছিল তাকে জিজ্ঞেস করায় সে প্রথমত ওই মৃতদেহের একবার সন্ধান করে এলো এবং শেষে বলল, আগে যারা ওই মৃতদেহটা এনেছিল তারাই ওটা নিয়ে চলে গেছে। যাওয়ার সময় আমি তাদেরকে বাধা দিয়েছিলাম, কিন্তু তারা আমার বাধা শোনেনি হুজুর। তারা বলে যায় যে পরীক্ষক মশাই তাদের ওই মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন, তাই তারা নিয়ে যাচ্ছে। আমি আর তখন কি বলতে পারি হুজুর? ডোমের কথা শুনে বোঝা যাচ্ছিল যে সে সম্পূর্ণরূপে মিথ্যে কথা বলছে। পরীক্ষক মশাই ওই মৃতদেহের ওপর নজর রাখার জন্য তাকে যে আদেশ দিয়েছিলেন সেই আদেশ শুধু শুনেছিল মাত্র, কিন্তু কাজের দিকে একবারও লক্ষ্য করেনি। সুতরাং তারই অমনোযোগের সুযোগ নিয়ে যে ওই মৃতদেহ সরানো হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মৃতদেহ দেখতে না পেয়ে পরীক্ষক মশাই সেই পুলিশ কর্মচারীর সাথে তার খোঁজ আরম্ভ করলেন। প্রথমত কবরস্থানের সমস্ত জায়গায় তন্নতন্ন করে তল্লাশি করলেন, কিন্তু কোনো জায়গায় মৃতদেহের চিহ্নমাত্র দেখতে না পেয়ে শেষে কবরস্থানের বাইরে অনুসন্ধান আরম্ভ করলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখতে পেলেন মোহাম্মদ মসলিম একটা দোকানের সামনে বসে সিগারেট খাচ্ছে। বলাই বাহুল্য, মুসলিমকে দেখা মাত্রই তারা ওকে ধরলেন এবং জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারলেন ওই মৃতদেহ সে সরায়নি।
কবরস্থানের মধ্যে যে জায়গায় তারা প্রথমে মৃতদেহটা রেখেছিল সেখানেই সেটা রেখে ওরা চলে এসেছে এবং একটু বিশ্রাম করার জন্য ওই দোকানে বসে সিগারেট খাচ্ছে। যে লোকেরা ওই মৃতদেহ বয়ে এনেছিল তাদের কথা জিজ্ঞেস করায় মুসলিম জানালো, যখন আমরা জানতে পারলাম যে পুলিশে খবর পাঠানো হয়েছে এবং পুলিশের অনুসন্ধান শেষ না হলে ওই মৃতদেহ কবর দেওয়া হবে না, তখন তারা যে যার নিজের জায়গায় ফিরে গেছে। মুসলিমের কথা শুনে কিছুই বোঝা গেল না, কোনো কিছুই ঠিক পরিষ্কার নয়। যদি তার কথা সত্যি হয় তাহলে ওই মৃতদেহটা গেল কোথায়, আর যদি তার কথা মিথ্যে হয় তাহলে সে পালিয়ে না গিয়ে কবরস্থানের কাছের দোকানের সামনে বসে ধূমপানি বা করবে কেন? সে সেই জায়গার কারো সাথে পরিচিত নয়, তার বাসস্থান কোথায় সেটাও কেউ জানে না। যদি সে সেখান থেকে পালিয়ে যেত তার খোঁজ করে বের করে আনা নিতান্ত সহজ হতো না। সে যা হোক, তার কোন কথা সত্যি আর কোন কথা মিথ্যে তা জানতে না পারলে বিশেষভাবে কোনো ক্ষতি ঠিকই নেই, কিন্তু মৃতদেহটার সন্ধান করা নিতান্তই প্রয়োজন। মতিয়া বিবি বিষ খেয়ে আত্মহত্যা করলেও পুলিশের কর্তব্য তার যথাযথ তদন্ত করা, আর যদি বিষ প্রয়োগ করে কেউ তাকে হত্যা করে থাকে তাহলে ওই মৃতদেহের প্রয়োজন আবশ্যক। মৃতদেহ না পাওয়া গেলে কাউকে খুনের মকদ্দমায় অভিযুক্ত করা যেতে পারে না, অথচ যখন দেখতে পাওয়া যাচ্ছে যে মতিয়া বিবি খুন হয়েছে তখন মৃতদেহ ছাড়া ওই ঘটনা যে খুনের মকদ্দমা সেটা প্রমাণিত হবে কিভাবে? পুলিশ কর্মচারী এমন অবস্থা দেখে নিতান্তই কোনো উপায় না পেয়ে মনে করলেন যে মোহাম্মদ নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। তার সাথে আসা লোকগুলো ওই মৃতদেহ নিয়ে পালিয়ে গেছে আর পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য মোহাম্মদ এখানে বসে রয়েছে। সুতরাং ওই সমস্ত লোকগুলোকে ভালোভাবে খুঁজে বের করাই এখন তাদের প্রধান কাজ। মুসলিমকে জিজ্ঞাসা করলে সে নিতান্ত সহজভাবে ওই ব্যক্তিদের নাম ও ঠিকানা পুলিশ কর্মচারীকে বলে দিল এবং বলল যদি দরকার হয় তাহলে সে নিজে গিয়ে তাদেরকে দেখিয়ে দিতে কোনো রকম সংকোচ করবে না। কাজেও সে ঠিক তাই করল। ওই পুলিশ কর্মচারী এবং কবরস্থানের কর্মচারীকে সঙ্গে করে নিয়ে গিয়ে যেসব ব্যক্তিরা মতিয়া বিবির মৃতদেহ কবরস্থানে এনেছিল তাদের প্রত্যেককেই সে দেখিয়ে দিল। পুলিশ কর্মচারী তাদের প্রত্যেককেই আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করলেন এবং প্রত্যেকের কাছ থেকেই একই ধরনের উত্তর পেয়ে আরও অবাক হয়ে গেলেন। সকলেই বলল তারা ওই মৃতদেহ কবরস্থানে রেখে চলে এসেছে, তারপর যে কি হয়েছে তা কেউই জানে না। কবরস্থানের কর্মচারী এবং পুলিশ কর্মচারী উভয়েই মৃতদেহের এরকম হঠাৎ অন্তর্ধান দেখে বেশ চিন্তিত এবং আশ্চর্য হয়ে পড়লেন। এত অল্প সময়ের মধ্যে এরকম যে একটা মানুষের মৃতদেহ কিভাবে উবে গেল তা বড়ই আশ্চর্যজনক। শেয়াল কুকুরেও সহজে যে মানুষের মৃতদেহ সরিয়ে নিয়ে যেতে পারবে তাও বিশ্বাস হয় না। মৃতদেহের এমন অদ্ভুত অদৃশ্যের কথা পুলিশ কর্মচারী আর গোপন রাখতে পারলেন না। সেই খবর তিনি তখন তার সিনিয়র কর্মচারীদের কাছে পাঠালেন। সিনিয়র কর্মচারীর আদেশ অনুযায়ী আরও কয়েকজন কর্মচারী এসে ওই অনুসন্ধানে নিযুক্ত হলেন। কেউ মতিয়া বিবির মৃতদেহের সন্ধান করে বেড়াতে লাগলেন, কেউ বা সন্ধান করতে লাগলেন মতিয়া বিবি আসলে কে, বাসস্থান কোথায়, আর তার মৃত্যুর কারণই বা কী। মুসলিম মতিয়া বিবিকে তার স্ত্রীর পরিচয়ে কবরস্থানে নিয়ে গিয়েছিল। এখনও সে তাকে নিজের স্ত্রী বলেই পরিচয় দিতে লাগল, কিন্তু তাদের প্রকৃত থাকার জায়গা যে কোথায় তা কিন্তু কাউকে বলল না। এক জায়গায় একটা খালি ঘর দেখিয়ে দিয়ে বলল ওইখানেই তারা থাকত, কিন্তু ওই ঘরের মধ্যে বসবাস করার জন্য কোনো উপযুক্ত জিনিসপত্র লক্ষ্য করা গেল না, কিংবা আশেপাশের কোনো ব্যক্তি বলতে পারলেন না যে তারা ওইখানে বাস করত। আমি যখন প্রথমে বলা তারামণির হত্যাকারীর অনুসন্ধান করে বেড়াচ্ছি এবং কেশব কৈবর্তকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়া ব্যক্তিদের অনুসন্ধান করছি, সেই সময় মতিয়া বিবির মোকদ্দমার অনুসন্ধানে নিযুক্ত সেই পুলিশ কর্মচারীর সাথে আমার দেখা হয়। মতিয়া বিবির মৃতদেহ বহন করে যারা কবরস্থানে নিয়ে গিয়েছিল তাদের সকলকে সেই সময় ওই পুলিশ কর্মচারীর সাথেই দেখতে পেলাম। যে ব্যক্তি মোহাম্মদ মুসলিম বলে কবরস্থানের কর্মচারী ও পুলিশ কর্মচারীদের কাছে নিজের পরিচয় দিয়েছিল
সে জাতিতে হিন্দু না মুসলমান তা একেবারে ঠিক করে বলা একরকম কঠিন কাজ। তার চেহারা দেখে তাকে হিন্দু বলে মনে হয়, কিন্তু সে নিজেকে হিন্দু বলে স্বীকার করে না। সে বলে সে মুসলমান। সে হিন্দু হোক বা মুসলমান হোক, কেশব কৈবর্ত তাকে দেখা মাত্রই বলল যে দুজন ব্যক্তি এসে তার ঘর ভাড়া নিয়ে কয়েকদিন ওই ঘরে বাস করেছিল, তাদের মধ্যে এই মোহাম্মদ হলো একজন। যে লোকেরা মতিয়া বিবির মৃতদেহ বহন করে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে দুজন লোককে কেশব চিহ্নিত করে বলল, এরা ওই মুসলিম ও তার দুই বন্ধুর সাথে দেখা করার জন্য প্রায় আমার বাড়ি যেত। ওই দুজন লোকের নাম জিজ্ঞেস করায় একজন বলল তার নাম মোহাম্মদ হানিফ এবং অন্যজন বলল তার নাম মোহাম্মদ কাসেম। মুসলিমকে জিজ্ঞাসাবাদ করায় সে যে কখনো কেশব কৈবর্তের বাড়িতে বাস করেছিল তা স্বীকারই করল না। হানিফ এবং কাসেমের কেশবের বাড়িতে যাওয়া আসা বা সেখানে মুসলিম বা তার বন্ধুদের সাথে দেখা করার ঘটনা একেবারে অস্বীকার করল। তাহলে কি কেশব কৈবর্ত কোনো ভুল করল? এই ভেবে ওদেরকে সঙ্গে নিয়ে কেশব কৈবর্তের বাড়িতে গেলাম। সেখানে কেশবের স্ত্রী এবং পাড়ার অন্যান্য যেসব লোক ওদেরকে আগে দেখেছিল, তারা সকলেই এক বাক্যে ওদেরকে চিহ্নিত করল। আর আমাদের মনেও বিন্দুমাত্র সন্দেহ রইল না যে এরা মিথ্যে কথা বলছে। এখন বেশ বুঝতে পারলাম যে ওই মুসলিম তার ওই জনৈক পরিষদের সাথে এখানে বাস করেছিল এবং হানিফ ও কাসেম তাদের কাছে যাতায়াত করত। আরও বুঝতে পারলাম যে তারামণি এদের হাতেই খুন হয়েছে এবং এরাই তার যা কিছু ছিল সব চুরি করে নিয়ে তার মৃতদেহ লোহার সিন্দুকে বন্ধ করে সেই রাতেই ওই এলাকা থেকে পালিয়ে গিয়েছিল। মনে মনে আমরা এমনটা অনুমান করলাম ঠিকই, কিন্তু কিভাবে ওদেরকে এই ঘটনার অপরাধী হিসেবে প্রমাণ করতে পারবো সেই চিন্তা তখন মাথায় ঘুরপাক খেতে লাগল। যেসব কর্মচারী তারামণির হত্যাকাণ্ডের অনুসন্ধান করছিলেন এবং যেসব কর্মচারী মতিয়া বিবির মৃতদেহের অদ্ভুত অন্তর্ধানের অনুসন্ধানে যুক্ত ছিলেন, এখন তারা সকলে একসাথে মিলিত হয়ে দুটো অনুসন্ধানে সাহায্য করতে লাগলেন একে অপরকে। একদিকে তারামণি, যার সমস্ত জিনিসপত্র চুরি গেছে এবং মৃতদেহ লোহার সিন্দুকের ভেতর পাওয়া গেছে, অন্যদিকে মতিয়া বিবি, যার মৃতদেহ পাওয়া যাচ্ছে না। দুটোই বড় আশ্চর্যের ঘটনা। এর ভেতরে যে কী রহস্য আছে তা বুঝে ওঠা সাধারণ মানুষের অসাধ্য। মতিয়া বিবি যদি মুসলিমের স্ত্রী হয়ে থাকে, তাহলে সে তাকে হত্যা করতে যাবে কেন? আর যদি কোনো রকম প্রতিহিংসা সফল করার উদ্দেশ্যে সে তার স্ত্রীকে হত্যা করে থাকে, তাহলে ওই মৃতদেহটা কবর দেওয়ার জন্য সে সেটা কবরস্থানে নিয়ে যাবে। ব্যাপারটা কেমন যেন অবিশ্বাস্য মনে হলো, কারণ এতে তার বিপদ বাড়বে বই কমবে না। আর তাছাড়া সে মৃতদেহ হঠাৎ উধাওই বা করে দেবে কেন? যদি প্রাণের ভয়ে মতিয়া বিবির মৃতদেহ সে সরিয়ে থাকে, তাহলে এত অল্প সময়ের মধ্যে ওটাকে রাখবে কোথায়? আর ওর সঙ্গে থাকা লোকজনই বা কেন মিথ্যে কথা বলে এমন একটা ভয়ঙ্কর বিপদকে নিজেদের ঘাড়ে চাপাবে? কিছুই বুঝতে পারলাম না। এদিকে মতিয়া বিবি কে সেটাও জানি না, তার কোনো সন্ধানও পাওয়া যাচ্ছে না। যে ঘরে মুসলিম বাস করত বলে আমাদের দেখিয়েছে, সেই ঘরে এক মুহূর্তের জন্য কখনো যে বাস করেনি, এটা একেবারে সত্যি। আর তাছাড়া যেসব ব্যক্তি মতিয়া বিবির মৃতদেহ কবরস্থানে নিয়ে গিয়েছিল, তারাই বা থাকতো কোথায়? কি কাজ করে তারা দিন কাটায়? তারও বিশেষ কিছুই জানতে পারা যাচ্ছে না। শুধু মাত্র 1 মাস থেকে একখানি ঘর ভাড়া নিয়ে তারা একসাথে বাস করছে। জিজ্ঞাসাবাদ করেও ওদের কাছ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও যে তারা কোনো কথা প্রকাশ করবে তেমনটাও অনুমান করা যাচ্ছে না। যাই হোক, ওদেরকে নিয়ে এখন ভালোভাবে অনুসন্ধান করতে হবে। মুসলিম কে তা জানতে হবে। কোথায় তারা থাকে, কি করে দিনকাল কাটায় তা জানতে না পারলে এই অনুসন্ধান কিছুতেই সঠিকভাবে সম্পন্ন করা যাবে না। আর তাছাড়া তার সাথে থাকা লোকগুলোর পরিচয়ই বা কী এবং মতিয়া বিবি বা কে, তা যে কোনো উপায়েই হোক জানতে হবে।
মনে মনে এসব স্থির করে ওদেরকে নিয়ে অনুসন্ধান শুরু করলাম ঠিকই, কিন্তু ওদের কাছ থেকে কোনো রকম সাহায্য পেলাম না। এমনকি ওরা কোন দেশের লোক, কোথা থেকে তারা এখানে এসেছে সেটা পর্যন্ত তাদের কাছ থেকে জানতে পারলাম না। আমরা বেশ চেষ্টা করলেও ওরা সে সম্বন্ধে কোনো কথাই বলল না। যে ঘরটা ভাড়া নিয়ে ওরা বাস করছিল সেই ঘর ভালোভাবে তল্লাশি করা হলো, এমনকি ঘরের মেঝে পর্যন্ত ভালোভাবে খুঁটিয়ে দেখা হয়েছে, কিন্তু সন্দেহজনক কোনো জিনিসই পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর শেষে শুধুমাত্র একটাই জিনিস যা জানতে পারলাম তা হলো মুসলিম আখজি নামের একজন দালালের পতিতালয়ে যাতায়াত করে। কিন্তু কে আখজি, কোথায় থাকে, কতদিন থেকে থাকে কিছুই জানি না। তাছাড়া মুসলিমেরই বা সেখানে যাতায়াত কতদিনের সেটাও জানি না, এবং তার সাথে সদ্ভাব আছে কিনা তাও কেউ কিছু বলতে পারল না। শেষমেশ অনেক সন্ধান করে আখজির সন্ধান পাওয়া গেল। মুসলিম এবং তার বন্ধুদের মধ্যে দু একজনকে কখনো কখনো তার পতিতালয়ে আসতে দেখা গেছে, এবং সে কথা সে স্বীকারও করল। কিন্তু তারা যে আদতে কে, কোথায় তাদের বাসস্থান সে ব্যাপারে আখজি কিছুই বলতে পারল না। সে জানালো ওরা তার কাছে কখনো ওদের পরিচয় দেয়নি। আখজিকে তারা কে কিরকম টাকা পয়সা দিত এর খোঁজ করতে গিয়ে আখজি জানালো, শুধুমাত্র এই গয়নাখানি মুসলিম আমাকে দিয়েছিল। গয়নাখানা একজোড়া সোনার তাগা। তারামণির শরীরে তাগা এবং বালা ছিল, এটা আমরা আগেই জানতে পেরেছি। আর ওই তাগা বা বালা যে চুরি হয়েছে তাও আমরা জানতে পেরেছি। এখন যে তাগাটা আখজির কাছে পাওয়া গেল সেটা তারামণির তাগা কিনা সেটাই জানা দরকার। এটা যদি তারামণির তাগা বলে প্রমাণিত হয় তাহলে তারামণির হত্যাকাণ্ডের নায়কদের মধ্যে একজন যে মুসলিম সে বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না। মনে মনে এমন একটা পরিকল্পনা করে ওই তাগা নিয়ে তারামণির বাড়িওয়ালাকে দেখালাম। তিনি দেখা মাত্রই বললেন ওই তাগা তারামণির। তারামণির বাড়িওয়ালার বাড়ির ভেতর সব সময় যাতায়াত ছিল। বাড়িওয়ালার পরিবারের সকলেই ওটা দেখে বলল ওটা তারামণির তাগা। তাছাড়া ওই পাড়ার যেসব মহিলাদের সঙ্গে তারামণির পরিচিতি ছিল তারাও ওটা তারামণির তাগা বলেই শনাক্ত করল, এবং এও জানালো যে তারামণি ওটাই সব সময় হাতে পড়ে থাকত। সমস্ত লোকই যখন ওই তাগা তারামণির বলে চিনতে পারল তখন আমাদের মনেও আর কোনো সন্দেহ রইল না। তাছাড়া সবচেয়ে অকাট্য প্রমাণ হিসেবে যে শ্যাকরা তারামণির তাগা তৈরি করেছিল অনুসন্ধানের সময় তাকেও পাওয়া গেল, এবং সে ওই তাগা দেখা মাত্রই বলল যে ওই তাগা তার নিজের হাতে তৈরি এবং তারামণির জন্য সে ওই তাগা তৈরি করেছিল। তারামণি সবসময়ই ওটা পরে থাকত। এই প্রমাণের ওপর ভিত্তি করেই মোহাম্মদ মুসলিম, মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ কাসেমকে তারামণিকে হত্যা করা এবং তার গয়নাগাটি চুরি করার অপরাধে গ্রেপ্তার করলাম। ওদেরকে শুধুমাত্র গ্রেপ্তার করেই যে আমরা থেমে থাকলাম তা নয়। এই অনুসন্ধানে যেসব পুলিশ কর্মচারী নিযুক্ত ছিলেন সকলে একসাথে মিলিত হয়ে ওদেরকে নিয়ে কঠোর অনুসন্ধানে যুক্ত হলাম। এই অনুসন্ধানের প্রথম উদ্দেশ্য ছিল ওরা কে, ওদের বাসস্থান কোথায় এবং ওরা কিভাবে উপার্জন করত তার খোঁজ করা। দ্বিতীয় উদ্দেশ্য যে কজন লোককে আমরা ধরেছি তারা ছাড়া আর কোনো ব্যক্তি ওই দলের সঙ্গে যুক্ত কিনা এবং ওই দলের কাজটাই বা কী। তৃতীয় উদ্দেশ্য তারামণির ঘর এবং তার শরীর থেকে যেসব দামি জিনিসপত্র চুরি হয়েছে তা উদ্ধারের চেষ্টা এবং ওইসব জিনিস কোথায় কিভাবে বিক্রি করা হয়েছে বা লুকিয়ে রাখা হয়েছে অনুসন্ধান করে তা বের করা। আর চতুর্থ উদ্দেশ্য এই যে মতিয়া বিবি কে, তার বাড়ি কোথায়, তার খুনি বা কে, সে যদি খুন হয়ে থাকে তাহলে সেই খুনের উদ্দেশ্যই বা কী ছিল, এবং সর্বশেষে বর্তমানে সেই মৃতদেহই বা গেল কোথায়। আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা অনুসন্ধানের প্রবল চেষ্টা চালাতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু জানতে পারলাম না। কখনো ওদের ভয় দেখিয়ে বা ওদের ওপর অত্যন্ত কঠোর ব্যবহার আরম্ভ করে, আবার কখনো বা ওদের সাথে বন্ধুত্ব করে সরলতা দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু আমাদের উদ্দেশ্য
কিছুতেই সফল হলো না। যখন আমরা দেখলাম আমাদের সমস্ত রকম চেষ্টা, যত্ন, কৌশল সবকিছুই ব্যর্থ হয়ে গেল, তখন অন্য কোনো উপায় না পেয়ে শেষে আমরা অপরাধের জন্য ওদেরকে বিচারকের কাছে পাঠিয়ে দিলাম। কিন্তু বলাই বাহুল্য, ওদের ওপর আগে বলা যেসব প্রমাণ আদালতে প্রমাণিত হলো, তাতে কোনো বিচারকই ওদের সকলকে কোনোভাবেই দণ্ড দিতে পারলেন না। তার উপর পোস্টমর্টেম করা ডাক্তারের রিপোর্ট, মৃতদেহ যেভাবে পচে গিয়েছে তাতে তিনি মৃত্যুর কারণ নির্ণয় করতে সফল হননি। তিনি মৃতদেহের প্লীহা, যকৃৎ, হৃৎপিণ্ডের কিছু কিছু অংশ কেটে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠিয়ে দেন। রাসায়নিক পরীক্ষক পরীক্ষা করে যে রিপোর্ট দেন তাতে জানতে পারা যায় বিষ পানি এই মৃত্যুর কারণ। এতে যে আসামিদেরই বিশেষ সুবিধে হলো তাতে আর কোনো সন্দেহ রইল না, কারণ আমরা প্রমাণ ও যুক্তি দ্বারা স্থির করেছিলাম যে ওরা তারামণিকে খুন করে মৃতদেহ লোহার সিন্ধুকে বন্ধ করে দিয়ে তার সব কিছু চুরি করে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু রাসায়নিক পরীক্ষকের পরীক্ষার ফলে পাওয়া সেই হত্যার যুক্তি অন্য রূপ ধারণ করল। তখন মনে মনে ভাবলাম, বিষ প্রয়োগ করে তারামণিকে হত্যা করল কিভাবে? যার কাছে প্রথমে এই মকদ্দমার বিচার হয় তিনি মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ কাসেমকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র মোহাম্মদ মুসলিমকে বিচারের জন্য উচ্চ আদালতে পাঠিয়ে দেন। সময় মতো উচ্চ আদালতে 5 জন জুরির সাহায্যে এই মকদ্দমার বিচার শুরু হয়। মোহাম্মদ মুসলিম অত্যন্ত গভীর অপরাধে অভিযুক্ত, সুতরাং বিচারকও জুরির সাহায্যে বিশেষ বিবেচনার সাথে তার বিচার আরম্ভ করলেন। তার উপর যেসব প্রমাণ আমরা সংগ্রহ করতে সফল হয়েছিলাম তাতে জাজ ও জুরিগণের মনে বিশ্বাস হয় যে মুসলিম তারামণিকে খুন করে তার সমস্ত জিনিস চুরি করেছে। আর এটাও সাব্যস্ত হয় যে বিষ প্রয়োগের ফলেই তারামণির মৃত্যু হয়েছে, কারণ রাসায়নিক পরীক্ষকের কাছ থেকে যে রিপোর্ট পাওয়া গেছে তাতে জানতে পারা যায় যে তারামণির পোস্টমর্টেম করা ডাক্তার তার কাছে যেসব পদার্থ পাঠিয়েছিলেন তার মধ্যে থেকে বিষ পাওয়া গেছে। মুসলিম হত্যার অপরাধে অভিযুক্ত, কিন্তু আদালতে কেউ তার পক্ষ সমর্থন করতে এগিয়ে আসেননি। মুসলিমও তার নিজের পক্ষ সমর্থন করার জন্য কোনো কথা বলল না। তার বিপক্ষে প্রমাণ প্রয়োগ সমস্ত কিছু শেষ হয়ে গেল। এ ব্যাপারে তার কোনো বক্তব্য আছে কিনা তা বিচারক জিজ্ঞেস করায় মুসলিম বলল, আমি যে তারামণিকে খুন করিনি ধর্মাবতার, তার শুধু একটি মাত্র প্রমাণ আমি আদালতে উপস্থিত করতে চাই। তাকে দেখা মাত্রই বিচারক মহাশয় বুঝতে পারবেন যে আমি তারামণিকে খুন করেছি, নাকি পুলিশ কর্মচারীরা আমার উপরে মিথ্যে মোকদ্দমা এনে আমাকে চরম দণ্ডে দণ্ডিত করার চেষ্টা করছেন। আমি যাকে এখানে উপস্থিত করার কথা বলছি সে কাছের একটা বাগানের মধ্যে মোহাম্মদ হানিফ আর মোহাম্মদ কাসেমের সঙ্গে আছে। পুলিশ কর্মচারীরা ছাড়া অন্য কোনো লোককে সেখানে পাঠিয়ে তাকে আনা হোক, এই প্রার্থনা করছি ধর্মাবতার। এই বলে বাগানের নাম ও ঠিকানা সে বিচারকের কাছে বলে দিল। মুসলিমের কাছ থেকে তার অনুরোধ করা সাক্ষীর নাম পেয়ে বিচারক তাকে বললেন, তুমি যখন জানো যে তোমার মকদ্দমা কোন তারিখে বিচার হবে এবং এও জানো যে তোমাকে তোমার সাক্ষীর বন্দোবস্ত আগে থেকেই করতে হবে, তখন তুমি সেরকম বন্দোবস্ত আগে থেকে করে রাখোনি কেন? এই অবস্থায় তোমার প্রার্থনা মঞ্জুর করা সম্ভব কিভাবে? ধর্মাবতার, আমি এসবের সমস্তটাই জানি, কিন্তু আগে থেকে যদি আমি আমার সাক্ষীর নাম বলে দিতাম বা তাকে আপনার সামনে উপস্থিত করার যদি কোনো রকম বন্দোবস্ত করে রাখতাম, তাহলে পুলিশের দয়ায় সেই সাক্ষী কখনোই আপনার সামনে উপস্থিত করতে পারতাম না। এই জন্য আমার প্রার্থনা যে আমার সাক্ষীকে এখানে একবার এনে দেখুন, তাহলে আমি জোর করে বলতে পারি যে আপনি নিশ্চয়ই আমাকে মুক্তি দেবেন, বিশেষ করে যখন আমার ওই সাক্ষী খুব কাছেই রয়েছে। মুসলিমের কথা শুনে জাজ কিছুক্ষণ কি যেন চিন্তা করলেন। তারপর তার আদালতের একজন কর্মচারী ও একজন চাপরাশিকে সেই ঠিকানায় পাঠিয়ে দিলেন। সে যে বাগানের নাম বলেছিল তা আদালত থেকে খুব একটা বেশি দূরে ছিল না, সুতরাং খুব অল্প সময়ের মধ্যেই ওই আদালতের কর্মচারী হানিফ, কাসেম এবং একজন মহিলাকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলো। ওই মহিলাটি সেখানে উপস্থিত হওয়া মাত্র চারিদিকে একটা ভয়ঙ্কর গণ্ডগোল বেঁধে গেল। কিসের গণ্ডগোল প্রথমে তা বুঝে উঠতে পারলাম না, কিন্তু যখন জানতে পারলাম তখন একেবারে হতভম্ব হয়ে গেলাম। ভাবলাম, কি ভয়ানক কাণ্ড! এও কি সম্ভব?
মুসলিম বিচারককে বলল, ধর্মাবতার, এই মোকদ্দমায় তারামণির বাড়িওয়ালা ও তার প্রতিবেশীরা যারা আমার বিপক্ষে সাক্ষী দিয়েছে তাদেরকে আপনি একবার ডেকে জিজ্ঞেস করুন এই মহিলাটিকে। তাহলেই আপনি জানতে পারবেন যে এই মোকদ্দমায় আমি কত দূর দোষী। মুসলিমের কথা শুনে বিচারক তারামণির বাড়িওয়ালাকে ডাকলেন। তিনি সেখানেই উপস্থিত ছিলেন। আদেশ পাওয়া মাত্রই বাড়িওয়ালা সেখানে এসে দাঁড়ালে বিচারক মুসলিমকে বললেন, তুমি একে যা জিজ্ঞেস করতে চাও তা জিজ্ঞেস করতে পারো। বিচারকের কাছ থেকে আদেশ পেয়ে মুসলিম সেই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করল, দেখুন দেখি মশাই, আপনি এই মহিলাটিকে চিনতে পারছেন কিনা? হ্যাঁ, চিনতে পারছি, তারামণি। কোন তারামণি? যাকে হত্যা করার অপরাধে আমি অভিযুক্ত সেই তারামণি, না অন্য কোনো তারামণি? যে তারামণি মরে গেছে বলে আমরা মনে করেছিলাম, এ সেই তারামণি ধর্মাবতার। বাড়িওয়ালার কথা শুনে বিচারক এবং জুরিদের মুখ দিয়ে কিছুক্ষণ কোনো কথা বেরোলো না। কিছুক্ষণ পর বিচারক মশাই বললেন, এ তো সাংঘাতিক ব্যাপার। যাকে হত্যার অপরাধে দণ্ডিত করতে আমরা প্রস্তুত হচ্ছিলাম, এখন দেখছি সে সম্পূর্ণ নির্দোষ। যে মহিলাটি খুন হয়েছে বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন দেখছি সে বেঁচে আছে। এ তো ভয়ঙ্কর কাণ্ড। পুলিশ এইরকম ভুল করলো কি করে? এর জবাবদিহি যেন আমার কাছে পৌঁছে যায়। এরপর বিচারক মশাই অন্যান্য যেসব ব্যক্তি তারামণিকে চিনত তাদের প্রত্যেককেই এক এক করে ডাকলেন এবং প্রত্যেককেই আলাদা আলাদা করে জিজ্ঞেস করলেন। সকলেই এক বাক্যে বলল, যে তারামণি মারা গেছে বলে এই মকদ্দমা চলছে সেই তারামণি হলো এই মহিলাটি এবং সে মরেনি। সকলকে জিজ্ঞেস করার পর বিচারক আর কাউকে কিছু না বলে মুসলিমকে মুক্তি দিলেন। মুসলিম হাসতে হাসতে হানিফ ও কাসেমের সাথে সেখান থেকে চলে গেল। এরপর পুলিশ কর্মচারীরা মোহাম্মদ মুসলিম, মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ কাসেম ও তাদের সাথে যেসব ব্যক্তি মতিয়া বিবির মৃতদেহ কবরস্থানে নিয়ে গিয়েছিল তাদের ভালোভাবে অনুসন্ধান করলেন, কিন্তু তাদের আর কোনো সন্ধানই পাওয়া গেল না। তারা যে কোথায় চলে গেছে তা কেউ বলতে পারল না। তারামণিকে হত্যা করার অপরাধে বিচারক যে শুধুমাত্র মোহাম্মদ মুসলিমকে মুক্তি দিয়েই ক্ষান্ত হয়েছিলেন তা নয়, পুলিশ কর্মচারীদের ওপরেও তিনি কঠোর সমালোচনা করতে কোনো ত্রুটি রাখেননি। যেসব পুলিশ কর্মচারী এই অনুসন্ধানে যুক্ত ছিলেন, শেষে তাদের বিপক্ষে ভয়ঙ্কর অনুসন্ধান আরম্ভ হয়। অবশ্য ওই তদন্ত কোনো আদালত থেকে হয়নি, পুলিশ বিভাগের প্রধান কর্মচারী এই তদন্ত করেছিলেন। ওই তদন্তের মূল উদ্দেশ্য ছিল পুলিশ মোহাম্মদ মুসলিমকে বিপাকে ফেলার জন্য এই মকদ্দমা শুরু করেছিল কিনা, অথবা এই মিথ্যে মোকদ্দমায় পুলিশ কর্মচারীদের নিজেদের কোনো উদ্দেশ্য বা স্বার্থ আছে কিনা সেটা দেখার জন্য। তদন্তের দ্বিতীয় উদ্দেশ্য হল তারামণির লোহার সিন্দুকের ভেতর যে একটি মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেটাই বা কার মৃতদেহ এবং কিভাবে বা কে ওটা ওই বাক্সের মধ্যে রেখে গেল। ওই রকম মৃতদেহ ওইভাবে ওখানে রাখার পেছনে পুলিশ কর্মচারীদের কোনো উদ্দেশ্য বা স্বার্থ আছে কিনা তাও অনুসন্ধান সাপেক্ষ। বলাই বাহুল্য, ক্রমে ক্রমে 15 দিন ধরে পুলিশ প্রধান কর্মচারীর দ্বারা এই তদন্ত চলতে লাগল, কিন্তু তিনি পুলিশ কর্মচারীদের বিপক্ষে কোনো প্রমাণই পেলেন না যাতে তিনি তাদের শাস্তি দিতে পারেন। সুতরাং আমরা সকলেই তার কাছ থেকে মুক্তি পেলাম, কিন্তু তখনও আমাদের ওপর আদেশ রইল লোহার সিন্দুকের ভেতর থেকে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা কার মৃতদেহ তা তদন্ত করে সেই রহস্যের উদ্ঘাটন করতে হবে। এতক্ষণ আপনি শুনছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী মতিয়া বিবি, পর্ব 1, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. বাড়িওয়ালা কাসেম এবং পরীক্ষকের ভূমিকায় দীপক, মুসলিম, কেশব এবং আকচির চরিত্রে অপূর্ব, প্রথম মহিলার চরিত্রে মৌ, দ্বিতীয় মহিলার ভূমিকায় রীতি, গল্প পাঠে এবং দারোগা প্রিয়নাথের ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। কয়েকদিনের মধ্যেই মতিয়া বিবির দ্বিতীয় পর্ব নিয়ে ফিরব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।